গত লেকচারগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন তৈরি হয়। তো আমরা জানি আয়নিক বন্ধনের ক্ষেত্রে ধাতু ও অধাতুর মধ্যে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে মূলত এই বন্ধনটা তৈরি হয়। যেমন এখানে দেখো, সোডিয়াম এবং ক্লোরিন এই দুটার মধ্যে যদি আমরা বিক্রিয়া করি, আমরা জানি যে সোডিয়ামের শেষ কক্ষপথে এখানে একটা ইলেকট্রন রয়েছে, আবার ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু শেষ কক্ষপথে টোটাল 7টা ইলেকট্রন রয়েছে। যখন আমরা সোডিয়াম এবং ক্লোরিনকে পাশাপাশি রাখবো, তখন এদের মধ্যে যখন বিক্রিয়া সংঘটিত হবে, তখন এই সোডিয়াম এখানে লাস্টের কক্ষপথের একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে শেষ কক্ষপথে 2,8 অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস ধারণ করবে। আবার এখানে ক্লোরিন এই একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে 2,8,8 অর্থাৎ এটাও একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করবে। তো এইভাবে মূলত আয়নিক বন্ধনে ডিরেক্ট ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে বন্ধন গঠন হয়ে থাকে। আবার সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুইটা অধাতুর মধ্যে ইলেকট্রন প্রদান বা গ্রহণ না হয়ে ইলেকট্রনগুলো শেয়ার হবে। যেমন উদাহরণস্বরূপ এখানে আমরা জানি ক্লোরিন এটা একটা অধাতু, তো দুইটা ক্লোরিন পরমাণুকে যদি আমরা পাশাপাশি রাখি, আমরা জানি ক্লোরিনের শেষ কক্ষপথে এখানে 7টা ইলেকট্রন রয়েছে। তো এখানে দুইটা ক্লোরিন পরমাণু যখন পাশাপাশি থেকে বিক্রিয়া করবে, তখন শেষ কক্ষপথের একটা ইলেকট্রন কিন্তু পরস্পরের সাথে শেয়ার করে সমযোজী একটা বন্ধন তৈরি করবে, এবং এই বন্ধন তৈরি করার জন্য দুইটা ক্লোরিন পরমাণুরই শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকবে, এবং এই যে ইলেকট্রনগুলো শেয়ার করে যে বন্ধনটা তৈরি করলো, এই বন্ধনটাকে আমরা বলবো হচ্ছে সমযোজী বন্ধন। এখন এই আয়নিক ও সমযোজী বন্ধন ছাড়াও আরেক ধরনের বন্ধন রয়েছে, যেই বন্ধনটার নাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, এবং পরীক্ষার জন্য মূলত এই সন্নিবেশ সমযোজী বন্ধন এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব যে সন্নিবেশ সমযোজী বন্ধনটা কীরকম। এখানে আমরা একটা যৌগের মাধ্যমে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব যে সন্নিবেশ সমযোজী বন্ধনটা কিভাবে তৈরি হয়। তো এখানে দেখো H3NBF3 এই যৌগটা কিভাবে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। এখানে এই যৌগটার বাঁ দিকে রয়েছে NH3, তো এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, এবং এখানে 3টা হাইড্রোজেন পরমাণু থাকবে। তো এখানে আমরা জানি নাইট্রোজেনের কিন্তু শেষ কক্ষপথে টোটাল 5টা ইলেকট্রন থাকে। তো এখানে যেহেতু 3টা হাইড্রোজেন পরমাণু রয়েছে, সেহেতু 3টা ইলেকট্রন কিন্তু এখানে শেয়ার হয়ে যাবে, এবং বাকি যে 2টা ইলেকট্রন থাকলো, সেই 2টা ইলেকট্রন এখানে মুক্ত জোড় অবস্থায় অবস্থান করবে। এবং এখানে রয়েছে BF3 অর্থাৎ বোরন থাকবে মাঝখানে, এবং এখানে আমাদের থাকবে হচ্ছে 3টা ফ্লোরিন পরমাণু। এখন আমরা জানি যে বোরনের কিন্তু শেষ কক্ষপথে টোটাল 3টা ইলেকট্রন থাকে। তো এই যে 3টা ইলেকট্রন, এই 3টা ইলেকট্রন 3টা ফ্লোরিনের সাথে এখানে সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে এখানে যেহেতু বোরনের শেষ কক্ষপথের 3টা ইলেকট্রন 3টা ফ্লোরিনের সাথে সমযোজী বন্ধন তৈরি করলো, সেহেতু এখানে বোরনের শেষ কক্ষপথে কিন্তু শেয়ার করার পরে টোটাল ইলেকট্রন দাঁড়াবে হচ্ছে 6টা, অর্থাৎ লাস্ট কক্ষপথে যদি আমাদের 8টি ইলেকট্রন থাকতে হয়, তাহলে আমাদের এখনও 2টা ইলেকট্রনের প্রয়োজন। তো এখানে যেহেতু এক্সট্রা ইলেকট্রন রয়েছে, সেহেতু এখানে আমাদের একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, এবং এখানে যেহেতু 2টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সেহেতু এখানে আমাদের একটা পজিটিভ আয়ন তৈরি হবে। এখন এই 2টা যৌগ যখন আমরা খুব কাছাকাছি রাখবো, তখন একটা জিনিস আমরা দেখতে পারবো, নাইট্রোজেনের যে 2টা ইলেকট্রন ছিল, অর্থাৎ এক জোড়া পেয়ার ইলেকট্রন ছিল, এখান থেকে কিন্তু এই 2টা ইলেকট্রন আমাদের বোরনের যেই শেষ কক্ষপথ এখানে চলে যাবে। তো এখানে যে নাইট্রোজেন থেকে এক জোড়া ইলেকট্রন বোরনের যে কক্ষপথে গিয়ে একটা বন্ধন তৈরি করলো, এই বন্ধনটাকে আমরা মূলত বলবো হচ্ছে এখানে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এখন প্রশ্ন হচ্ছে সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্যটা কীরকম। তো এই যোগের ক্ষেত্রে কিন্তু 2 ধরনের বন্ধনই এখানে রয়েছে, একটা হচ্ছে সমযোজী বন্ধন এবং আরেকটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। একটু মনোযোগ সহকারে তোমরা যদি দেখো, এখানে আমরা জানি যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে এখানে একটা করে ইলেকট্রন থাকে, এবং নাইট্রোজেনের এখান থেকে একটা ইলেকট্রন এসে একটা একক বন্ধন এখানে তৈরি হয়েছে, এবং এই বন্ধনের মধ্যে কিন্তু 2টা পরমাণুরই একটি করে ইলেকট্রন রয়েছে। এর ফলে হাইড্রোজেনের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকলো, এবং নাইট্রোজেনের শেষ কক্ষপথে এখানে 3টা সমযোজী বন্ধনের 3 দুগুণী 6 প্লাস এই 2 অর্থাৎ টোটাল 8টা ইলেকট্রন এখানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে থাকলো। তো এক্ষেত্রে আমাদের সমযোজী বন্ধনের ক্ষেত্রে 2টা পরমাণু থেকেই সমানভাবে ইলেকট্রন আসে, এবং আসার পরে সেই 2টা সমানভাবে শেয়ার হয়। কিন্তু এখানে দেখো সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র একটা মাত্র পরমাণু থেকে ইলেকট্রন অন্য পরমাণুতে যাবে, এবং সেই ইলেকট্রনটা সমানভাবে শেয়ার হবে।
আর এজন্য যখন আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন লিখব তখন এইভাবে একটা তীর চিহ্নের মাধ্যমে বুঝিয়ে দিব যে একটা পরমাণু থেকে অন্য একটা পরমাণুতে ইলেকট্রনগুলো গিয়েছে। এখন তোমরা প্রশ্ন করবে যে এই বন্ধনটা কেন আয়নিক বন্ধন নয়? যেহেতু নাইট্রোজেন এখানে বোরনকে 2টা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, সেহেতু এটা তো একটা আয়নিক বন্ধনও হতে পারে। কিন্তু এখানে দেখো নাইট্রোজেন এই 2টা ইলেকট্রন দেওয়ার পরেও কিন্তু এটা শেয়ার করে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখবে। অর্থাৎ আমরা বলতে পারি যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে 2টা পরমাণু থেকেই ইলেকট্রন আসবে, আসার পর সেটা সমানভাবে শেয়ার হবে। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা পরমাণু থেকে ইলেকট্রন যাবে, যাওয়ার পরে সেই ইলেকট্রনগুলো সমানভাবে 2টা পরমাণুতেই শেয়ার হবে। তো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে আরও একটা উদাহরণ আমরা দেখব। H3O এটা কিভাবে তৈরি হয় একটু দেখো। তো এখানে একটা রয়েছে হচ্ছে পানির অণু এবং আর একটা রয়েছে হাইড্রোজেন আয়ন। এখানে অক্সিজেন থাকবে কেন্দ্রে এবং 2টা হচ্ছে এখানে আমাদের রয়েছে হাইড্রোজেন। তো আমরা জানি অক্সিজেনের শেষ কক্ষপথে টোটাল 6টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এখানে 2টা ইলেকট্রন 2টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন তৈরি করবে, আর বাকি থাকবে হচ্ছে 4টা ইলেকট্রন, অর্থাৎ এখানে 2 জোড়া আমাদের ইলেকট্রন থাকবে। এবং এখানে একটা রয়েছে হচ্ছে হাইড্রোজেন আয়ন। তো এখানে আমরা জানি সিম্পল হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। এখানে যেহেতু প্লাস রয়েছে অর্থাৎ হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে কিন্তু শেষ কক্ষপথে কোনো ইলেকট্রন থাকবে না। এখন দেখো হাইড্রোজেনের কাছাকাছি যেই নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে আমরা জানি হিলিয়াম, এবং এই হিলিয়ামের শেষ কক্ষপথে থাকে হচ্ছে 2টা ইলেকট্রন। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যখন আমরা পানির সাথে হাইড্রোজেন পরমাণুর বিক্রিয়া করব তখন এই যে শেষ কক্ষপথের 2টা ইলেকট্রন রয়েছে এই 2টা ইলেকট্রন কিন্তু অক্সিজেন এখানে আমাদের হাইড্রোজেনকে দান করে দিবে। তাহলে কি হবে, হাইড্রোজেনের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন হয়ে গেল, আবার এই 2টা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে অক্সিজেনের শেষ কক্ষপথেও টোটাল 8টা ইলেকট্রন থাকবে। এবং এখানে 2টা তৈরি হলো সমযোজী বন্ধন এবং একটা তৈরি হলো আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। তো আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা পরমাণু অন্য একটা পরমাণুকে ইলেকট্রন দান করার পরে উভয় পরমাণু সমভাবে সেই ইলেকট্রনগুলো শেয়ার করবে। তো আজকের লেকচারটা আমি এখানে শেষ করছি। নেক্সট লেকচারে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব, যেটা হচ্ছে জটিল আয়ন কীভাবে গঠিত হয়। তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।